আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম নীলকণ্ঠ। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার, আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প নীলকণ্ঠ। লেকের ধারে 3 বার চক্কর দিয়েছি। সন্ধ্যা হয়ে এলো। এবার বাড়িমুখো হব এমন সময় কাতর কণ্ঠস্বর কানে এলো। ও মশাই, ও মশাই, দয়া করে আমার কাছে একটু বসুন না। ভদ্রলোক একটা বেঞ্চে একা বসে আছেন। রোগা চেহারা, চুল উস্কো খুস্কো, দাড়িও সম্প্রতি কামাননি। বয়স 35 থেকে 40-এর মধ্যে। মুখ দেখে মনে হলো শারীরিক বা মানসিক কষ্ট ভোগ করছেন। আমি তার পাশে বসতেই বললেন, আপনার নাম আর ঠিকানা? আর কেউ হঠাৎ এমন প্রশ্ন করলে ধমক দিতাম, কিন্তু এর ওপর রাগ হলো না। বললাম, আমার নাম সুশীল চন্দ্র দাস, কাছে থাকি 21 নম্বর কার্তিক নস্কর লেন। কিন্তু কেন বলুন তো? ভদ্রলোক নোটবুক বার করে একটা পাতা ছিঁড়ে খচখচ করে কিছু লিখলেন। তারপর কাগজটি মুড়ে আমাকে বললেন, ধরুন, পকেটে রেখে দিন, হারাবেন না যেন। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এই কাগজ নিয়ে আমি করব কি? আপনার নাম কি মশাই? আমার নাম শ্রী নীলকণ্ঠ তবলদার। হাল ঠিকানা প্লট নম্বর 55, কপিল রোড এক্সটেনশন, ডাক্তার বঙ্কিম পালের বাড়ি। কাগজটা যত্ন করে রাখবেন, আপনি যাতে বিপদে না পড়েন তার জন্যই লিখে দিয়েছি। বিপদে? বিপদে পড়ব কেন? আহা, পুলিশে আপনাকে দিয়ে টানাটানি করতে পারে, তাই লিখে দিয়েছি। আমার মৃত্যুর জন্যে আমি ভিন্ন, আর কেউ দায়ী নয়, এই কথাটাই। আপনারই বা মৃত্যু হবে কেন? নীলকণ্ঠ তবলদার চক্ষু বিস্ফোরিত করে একটু বিকৃত মুখে হেসে বললেন, বিশ্বাস হচ্ছে না? তবে দেখুন, এই দেখুন। বলে পকেট থেকে একটা শিশি বার করে ঢক ঢক করে সবটা খেয়ে ফেললেন। লোকটির কাণ্ড দেখে ভয় পেয়ে চেঁচিয়ে উঠলাম, এ কি করলেন? আমি লোক ডাকছি। নীলকণ্ঠ বজ্র মুষ্টিতে আমার হাত ধরলেন এবং পকেট থেকে একটা ছুরি বার করে বললেন, খবরদার, খবরদার উঠবেন না বলছি, তাহলে আমার টুঁটি কেটে ফেলবো। বদ্ধ পাগল, একে বাঁচানো যাবে কি করে? কাছাকাছি কেউ নেই, দূরে কয়েকজন বেড়াচ্ছে। চিৎকার করে ডাকতে যাচ্ছি, নীলকণ্ঠ আমার মুখ চেপে ধরলেন। খবরদার, টু শব্দটি করলে আমি নিজেকে জবাই করব কিন্তু। বললাম, আপনার মতলবটা কি মশাই? একাই তো মরতে পারতেন, আমাকে ডাকবার কি দরকার ছিল? নীলকণ্ঠ এবার একটু নরম হয়ে বললেন, রাগ করবেন না সুশীলবাবু, অন্তিম মুহূর্তে আমার ইতিহাসটি আপনাকে শোনাতে চাই, নইলে মরেও যে শান্তি পাব না। আপনি তো এখনই মরবেন, ইতিহাস শোনাবেন কখন? নীলকণ্ঠ তার হাত ঘড়ি দেখে বললেন, এখন তো 6:15, 6:30 পর্যন্ত সময় পাওয়া যাবে। 15 মিনিট পরে মরব। কি খেয়েছেন? হাইড্রোসায়ানিক অ্যাসিড। শিশিটা শুকে দেখুন, বাদামের গন্ধ পাবেন। ও জিনিস খেলে তো সঙ্গে সঙ্গে মরবার কথা, এখনো বেঁচে আছেন কি করে? এটি আমারই আবিষ্কার দাদা। ফটোগ্রাফি করেছেন কখনো?
এক্সপোজ করে দোকানে ফিল্ম দিলেন, তারা সব কাজ করে দিল। সেরকম ফাঁকির ফটোগ্রাফি নয়। নিজে ডেভেলপ করেছেন কখনো? পটাশিয়াম ব্রোমাইডে কি হয় জানেন? রিটার্ডেশন হয়, ছবি ফুটে উঠতে দেরি হয়। যা খেয়েছি তাতে 2% হাইড্রোসায়ানিক অ্যাসিড আর 3 গ্রেন ব্রোমাইড আছে। তার ফলে বিষক্রিয়া পিছিয়ে গেছে, বুঝতে পারছেন তো? সিদ্ধির সঙ্গে মাকড়সার ঝুল মিশিয়ে খেলে জোর নেশা হয়, জানেন? একে বলে সিনার্জিস্টিক এফেক্ট। কিন্তু ঝুলের বদলে যদি ইঁদুর নাদি মেশান, তবে নেশা ধরতে দেরি হবে, কারণ ইঁদুর নাদি হলো অ্যান্টি সিনার্জিস্টিক। পটাশিয়াম ব্রোমাইডেও ক্রিয়া সেই রকমই। পাশ করিনি বটে, কিন্তু বাড়িতে বিস্তর পড়েছি। হেন সায়েন্স নেই যা জানি না। আমার বন্ধু ওই বঙ্কিম পাল, তার ডিসপেন্সারিতে আমারই প্রেসক্রিপশন মাফিক মিক্সচার বানিয়ে দিয়েছে। বন্ধু হয়ে আপনাকে বিষ দিলেন? আহা, তা দেবে না কেন? আমার প্রাণ, আমার নিজস্ব সম্পত্তি। নির্বুড়ো সত্ত্বে ভোগ দখল করতে পারি। যেমন খুশি দান, বিক্রয় বা ধ্বংসের অধিকারও আমার আছে। আপনাদের আইন আমি গ্রাহ্য করি না। বঙ্কিম ডাক্তারও উদার লোক, তার প্রেজুডিস মোটেই নেই। সে তার বন্ধুর অন্তিম অনুরোধ পালন করেছে মাত্র। শুধু শুধু মরছেন কেন? শুধু শুধু নয় মশাই, এই পৃথিবীর ওপর ঘেন্না ধরে গেছে। কেবল ভেজাল, নকল, ঠকামি আর জোচ্চুরি। এই যে এই সামনের দুটো দাঁত দেখুন, কাঁকড় মিশানো চাল খেয়ে খেয়ে ভেঙে গেছে। 5টি বছর ড্রপসিতে ভুগছি, ভেজাল সর্ষের তেল খেয়ে। 2 বছর ধরে সর্দিতে ভুগছি। মুরগির মাংস বলে বেটারা কচ্ছপ খাইয়েছে। তেল, ঘি, দুধ, দই, মশলা সর্বত্র ভেজাল। কংগ্রেস সরকারও ভেজাল। সর্বত্যাগী গান্ধীজির নাম করে সমস্ত ক্ষমতা হাতিয়েছে, আর মোটা মোটা মাইনে দিয়ে একপাল খানজাখান নবাব পুষছে। কমিউনিস্ট পার্টিও ভেজাল। দেশ শুদ্ধ লোককে ভেড়া বানিয়ে ডিক্টেটরি চালাবার মতলব আর কি? অধিক কি বলবো মশাই, বিবাহে পর্যন্ত ভেজাল। আর সব কোন রকমে সইতে পারি, কিন্তু ভেজাল বউ অসহ্য। ভেজাল বউ কিরকম? কালো মেয়ে রং মেখে আপনাকে ঠকিয়েছে নাকি? আরে না না মশাই, কালোতে আমার কোনো আপত্তি নেই। আমি নিজেই বা কোন ফর্সা। তবে কুলকন্যা সেজে কুলোটা আপনার ঘরে এসেছে? তাহলেও তো উপায় ছিল মশাই। শুদ্ধি, অর্থাৎ ডিসইনফেক্ট করিয়ে নিয়ে সংসার ধর্ম করতাম। বলছি শুনুন। আমি ছেলেবেলা থেকেই প্রবাসী। আমার বাবা ডোঙ্গরগড়ে কাঠের কারবার করতেন। তিনি গত হবার পরে আমিও তা করছি। বন্ধুরা বললে, ওহে নীলকণ্ঠ, বুড়ো হতে চললে, এইবারে একটি বউ আনো। কথাটা মনে লাগলো। তাই বিবাহ করবার জন্য কলকাতায় এলাম। বঙ্কিম ডাক্তার আমার বাল্য বন্ধু। সে ছাড়া কলকাতায় আমার চেনা লোক নেই। তার বাড়িতেই আছি। হঠাৎ একদিন হেবো এসে উপস্থিত। তাকে আগে কখনো দেখিনি, পরিচয় দিল। সে আমার দূর সম্পর্কের পিস্তুত ভাই। খুব চালাক ছোকরা। আমাকে বলল, শুনুন দাদা, শহুরে মেয়েরা রাবিশ, আমাদের গ্রামে চলুন, খুব ভালো পাত্রী আমার সন্ধানে আছে। তা হেবোর সঙ্গে চালতাডাঙ্গায় গেলাম। খরচের জন্য 300 টাকাও তাকে দিলাম। পাত্রীটি দেখলাম, নেহাত মন্দ নয়। নম করে বিবাহ হয়ে গেল। তারপর ফুলসজ্জার রাত্রে একলা পেয়ে কোণে আমাকে কি বলল জানেন? ও মশাই, 2টো সিগারেট দিন তো, সমস্ত দিন না খেয়ে ভোজকানি লেগেছে। আমি অবাক হয়ে তার দিকে চাইতেই বলল, ঘাবড়াও কেন প্রাণনাথ, ক্যাসা বউ পেয়েছ, দেখো না ঠাউর করে।
আমার চাঁদ মুখে একবার হাতটি বুলিয়ে দেখো, 2 নম্বর শিরিষ কাগজের মতন ঠেকছে না? 2 দিন পরে দেখবে ইয়া মোচ ইয়া দাড়ি। সে কি, পুরুষের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ মশাই, হ্যাঁ। আমি বিয়ে পাগলা নই, এমন কিছু বুড়ো হইনি, তবু আমাকে ঠকিয়েছিল। পরদিন হেবকে গালাগাল দিতেই সে বললে কি সর্বনাশ, দেশের লোকে বিশ্বাস করবার জো নেই। ওই বজ্জাত নিমাই মিত্তিরটাই এই কাজ করেছে, নিজের শালিপো মটরাকে কোণে সাজিয়ে ঠকিয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, নিমে শালাকে দেখে নেব, যা হবার হয়ে গেছে। এখন মটরাকে গোটা 50 টাকা দিয়ে বিদেয় করুন, নইলে আদালতে খোরপোশের দাবি করবে। আমি বললাম, খুব করুণ ইতিহাস নীলকণ্ঠবাবু, কিন্তু কিন্তু 15 মিনিট কাবার হতে চলল, এখনো তো আপনি মরলেন না। আহা, ব্যস্ত হন কেন? বিদ্যাসাগর মশাই লিখেছেন তো, মরণের অবধারিত কাল নাই। বিষ খেলেই যে বাধা ধরা সময়ের মধ্যে মরতে হবে এমন কোনো নিয়ম তো নেই। মানুষের ধাত অনুসারে কিছু এদিক ওদিক হয়। আচ্ছা, আমার নাড়িটা একবার দেখুন তো, বড্ড যেন কাহিল ঠেকছে। নাড়ি দেখে আমি বললাম, দিব্যি সুস্থ সবল লোকের নাড়ি, ক্ষীণে বলবতী প্রাণঘাতিকা নয়। আপনি এখনই মরবেন না নীলকণ্ঠবাবু, অনর্থক আমাকে আটকে রেখেছেন। আমি এখন উঠি। আপনি তো ভারী স্বার্থপর লোক মশাই, একটা মানুষ মরতে বসেছে, তার শেষ অনুরোধ রাখবেন না? 15 মিনিটের জায়গায় না হয় 20 মিনিট 25 মিনিটই হলো। যা বলছিলাম শুনুন না, শুনুন। হেবো আমাকে বলল কি জানেন? বলল, আবার আপনার বিয়ে দেব দাদা, আমাদের ভোজু মামাকে লাগিয়ে দেব তুখোর লোক, তাকে কেউ ঠকাতে পারবে না। আপনি এখন কলকাতায় ফিরে যান, ভোজু মামা পাত্রী স্থির করেই আপনার সঙ্গে দেখা করবে। আহা, তবে আপনি মরতে চান কেন? বিবাহ তো হবেই। আর বিশ্বাস করি না মশাই, এখন ইহলোক ছেড়ে চলে যাওয়াই ভালো মনে করি। কোথায় যেতে চান, স্বর্গে? রাম 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 বলো, স্বর্গেও ভেজাল মশাই, স্বর্গেও ভেজাল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র বরুণ সব পালিয়েছেন, এখানকার অবতাররা সেখানে গিয়ে জাঁকিয়ে বসেছেন। আমি সেখানে যাব না, আমি মঙ্গল গ্রহে যাব, স্থির করে রেখেছি। পরশু শেষ রাত্রে স্বপ্ন দেখেছিলাম। আমি উঠে পড়লাম, বললাম, মাফ করবেন নীলকণ্ঠবাবু, আমাকে এখন যেতেই হবে। আপনার মৃত্যু ঢের দেরি, বহু বৎসর বাঁচবেন। আপনার বন্ধু বঙ্কিম ডাক্তার আপনাকে ঠকিয়েছেন। আচ্ছা বসুন, নমস্কার। নীলকণ্ঠবাবু আমাকে ফেরাবার জন্য চিৎকার করতে লাগলেন, কিন্তু আমি আর দাঁড়ালাম না। পরদিন ঘুম থেকে উঠেই মনে হলো, আহা, পাগল লোকটিকে একলা ফেলে এসেছি, আজ একবার খোঁজ নেওয়া উচিত। ডাক্তার বঙ্কিম পালকে আমি চিনি, বেলা 9টার সময় তার বাড়িতে এসে উপস্থিত হলাম। নীলকণ্ঠবাবু নিচের বারান্দায় বসে সিগারেট টানছেন। আমাকে দেখে উৎফুল্ল হয়ে বললেন, আসুন আসুন সুশীল বাবু, দেখুন দেখি, দেখুন জগতে আপনি একমাত্র খাঁটি মানুষ। আমার বন্ধু বঙ্কিম ডাক্তারও ভেজাল চালিয়েছে, হাইড্রোসায়ানিকের বদলে বাদামের শরবত খাইয়েছে মশাই। নেহাত বন্ধুর লোক, নইলে পুলিশে খবর দিতাম। আমি বললাম, বঙ্কিম ডাক্তার খুব ভালো কাজ করেছেন, তিনি আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধু, তাই আপনার বেয়াড়া অনুরোধ রাখেননি। এই সময় একটি লোক এসে বলল, নীলকণ্ঠ তবলদার এখানে থাকতেন। নীলকণ্ঠ বললেন, আপনি কে মশাই? আমি সম্পর্কে নীলকণ্ঠের মামা হই, ভোজু মামা, চালতাডাঙ্গার হেবো আমাকে পাঠিয়েছে। নীলকণ্ঠ ভয় পেয়ে চুপি চুপি আমাকে বললে, আপনি কথা বলুন দাদা, আমি আর ওদের ফাঁদে পা দিচ্ছি না।
আমি প্রশ্ন করলাম, কি দরকার আপনার? বড়ই দুঃসংবাদ, নীলকণ্ঠ বেচারা মারা গেছে। আমরা দুজনেই চমকে উঠে বললাম, বলেন কি? হ্যাঁ মশাই, কাল সন্ধে কলকাতায় পৌঁছে সোজা এখানে এসেছিলাম। একটা ভালো সম্বন্ধ পেয়েছি কিনা এসে দেখি নীলকণ্ঠ নেই। ডাক্তারবাবুও বেরিয়ে গেছেন। একটি ছোকরা কম্পাউন্ডার বললে, নীলকণ্ঠবাবু 4 আউন্স বিষ নিয়ে লেগে গেছেন, তার মতলব ভালো নয়। যান যান, এখনই সেখানে গিয়ে খবর নিন। গিয়ে শুনলাম লেকের ধারে নাকি একটা লাশ পাওয়া গেছে। পুলিশ মর্গে চালান দিয়েছে। আমি বললাম, লেকে তো প্রায় লাশ পাওয়া যায়, ও জায়গাটা হলো হতাশ প্রেমের ভাগাড়। নীলকণ্ঠবাবু কি দুঃখে মরবেন? ভোজু মামা বললেন, না মশাই, আপনি জানেন না, নির্ঘাত নীলকণ্ঠ। বেচারা বেচারা বিয়ে করে হতাশ হয়েছে কিনা। আমি তখনই ছুটে মর্গে গেলাম জানেন, কিন্তু ঢুকতে পেলাম না তো। বলল এখন ঘর বন্ধ, কাল সকালে এসো। আজ সকালে আবার সেখানে গেলাম। দেখি সারি সারি সব শুয়ে আছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের নীলকণ্ঠ। হেবুর কাছে তার চেহারার যেমন বর্ণনা শুনেছি হুবহু মিলে গেল। নীলকণ্ঠ এতক্ষণ চুপ করে শুনছিলেন, এখন আতঙ্কিত হয়ে বললেন, বয়স কত? তা 35 থেকে 40-এর মধ্যে। বলেন কি, রং ফর্সা না ময়লা? ময়লাই বটে। তবেই তো সর্বনাশ। গায়ে কোট না পাঞ্জাবি? পাঞ্জাবি। ধুতির ওপর আজকাল কেউ কোট পরে না মশাই, পশ্চিমের বাঙালি ছাড়া। গোপ আছে না নেই? পায়ে কিরকম জুতো? গোপ আছে বই কি, পায়ে ছিল কাবুলি জুতো। স্বস্তির নিঃশ্বাস ফেলে নীলকণ্ঠ বললেন, তবে সে লাশ আমার নয়। আমি পাঞ্জাবি পরি না, গোপও রাখি না, কাবুলি জুতো আমার নেই। যাক, বাঁচা গেল। মরবার মতলবটা এখন ছেড়ে দিয়েছি। আমি বললাম, ভগবান আপনাকে রক্ষা করেছেন নীলকণ্ঠবাবু। ভোজু মামা বললেন, আরে তুমি আমাদের নীলকণ্ঠ? এতক্ষণ বলতে হয় তো। আশ্চর্য, রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। আজকেই কালীঘাটে একটা পুজো দিতে হবে। বাবা, দাও তো 5টা টাকা। তোমার জন্য আমি একটা চমৎকার সম্বন্ধ এনেছি নীলু। এইবারে একেবারে ডানা কাটা পড়ি। সম্বন্ধের কথা শুনেই নীলকণ্ঠ ভয় পেয়েই সিঁড়ি দিয়ে তর তর করে দোতলায় চলে গেলেন। ভোজু মামা বললেন, পালিয়ে গেল কেন? আমি উত্তর দিলাম, নীলকণ্ঠবাবুর বিবাহে অরুচি হয়ে গেছে, ওর শরীর আর মন ভালো নেই। আপনি ওকে বিরক্ত করবেন না, চলে যান। আপনি আমাকে তাড়াবার কে মশাই? নীলু আমার ভাগ্নে, ওর কিসে ভালো হয় তা আমি বুঝবো। আপনি এর মধ্যে আসেন কেন? ডেকে আনুন তো নীলুকে। এই সময় বঙ্কিম ডাক্তার উপর থেকে নেমে এলেন। ভোজুকে বললেন, আবার কি করতে এসেছো হে? আমার ভাগ্নে নীলকণ্ঠকে এখনই ডেকে দিন ডাক্তারবাবু। তার সঙ্গে দেখা হবে না, দূর হও এখান থেকে। আপনি বললেই দূর হব? আগে নীলকণ্ঠ আসুক, তাকে সঙ্গে নিয়ে তবেই তো যাব। এখানে পরের বাড়িতে কেন সে থাকবে? সুশীলবাবু, দেখবেন এই লোকটা যেন না পালায়। আমি পুলিশে টেলিফোন করছি। ওরে, ফটকটা বন্ধ করে দে। ফটক বন্ধ হবার আগেই ভোজু মামা নক্ষত্র বেগে সরে পড়লেন। ধন্যবাদ। শেষ করলাম রাজশেখর বসুর লেখা অত্যন্ত মজার গল্প নীলকণ্ঠ।
আজ আমার গলা ভালো ছিল না, একটু ধরা গলায় পাঠ করলাম। আপনাদের অসুবিধা হলো শুনতে। আপনারা দয়া করে নিজ গুণে সেই ত্রুটি মার্জনা করে নেবেন। সাথে থাকার জন্য সকলকে জানাই আমার ধন্যবাদ।